স্টুডেন্টস, বাংলা ব্যাকরণের কারক বিভক্তি অনুসর্গ এটা তোমাদের খুবই প্রয়োজনীয়। আজকে কারক বিভক্তি অনুসর্গ করবো। এই ভিডিওটা দেখার পরে তোমাদের কারক বিভক্তি অনুসর্গ সম্পর্কে কোনো রকম কোনো ধারণা বাদ থাকবে না, একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে, পরিষ্কার ধারণা হয়ে যাবে। কিন্তু তোমাদের প্রথমে একটা বলি, আমি যখন স্কুলে ক্লাস করি তখন তোমাদের খাতা দেখার সময় আমি যদি সই করে দিই তোমাদের দেখবে কি মজা লাগে না? আর যদি গুড বা ভেরি গুড লিখে দিই তাহলে তো আর দেখতে হবে না, সবাই তোমরা লাইন দিয়ে দাও ক্লাসে স্কুলে, ঠিক আছে? সেরকম তোমরা এইটা দেখার পরে যদি লাইক দাও না, আমারও খুব মজা লাগে। আর সবাই এটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমি এখন থেকে যে ব্যাকরণগুলো ছাড়ছি, বাংলা ব্যাকরণ, এগুলো তোমাদের হাতে পৌঁছাবে এবং তোমাদের উপকার হবে, ঠিক আছে? লকডাউনের সময় ঘরে বসে পড়ে পড়ে এগুলোর সম্পর্কে তৈরি হয়ে নাও, ঠিক আছে স্টুডেন্ট? আজকে কারক বিভক্তি অনুসর্গ করাবো। দেখো ভিডিওটা একটু বড় হবে কিন্তু তোমরা পুরোটা দেখে নেবে। কিন্তু দেখো কারক, প্রথমে কারকের সংজ্ঞা দেখো, বাক্যের ভিতর যে ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নাম পদের অর্থাৎ বিশেষ্য সর্বনাম পদের যে অন্বয় বা সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ককে বলা হয় কারক। এটা বইতে তোমরা পাবে, খুব সময় পাবে। যে বাক্যের ভিতর যে ক্রিয়াপদ থাকে। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেখো, রামের বাবা বাগানে নিজের হাতে গাছ থেকে ছেলেদের আম খাওয়ালেন। দেখো এইখানে আমি লিখে রেখেছি খাওয়ানোটা মূল ক্রিয়াপদ, ঠিক আছে? এই খাওয়ানো ক্রিয়াপদ, যে ক্রিয়া মানে কি, যে কাজটা করছে আর কি, তাই না? খাওয়ানো ক্রিয়াপদটি ধরে কয়েকটি প্রশ্ন করলেই দেখা যাবে বাক্যের ভিতরে অন্যান্য নামপদের সঙ্গে ওই ক্রিয়াপদটি 6 রকমের সম্পর্ক তৈরি করে ফেলেছে। বাক্যে ব্যবহৃত নামপদগুলো হলো বিশেষ্য এবং ক্রিয়াপদটি হলো সমাপিকা ক্রিয়া, যে কাজটা করছে, যে ক্রিয়া কাজটা করে সেটা সম্পন্ন করে, সেই জন্য তার নাম সমাপিকা ক্রিয়া। দেখো প্রশ্নগুলো কি, দেখো প্রশ্ন, সমাপিকা ক্রিয়া, নামপদ, সম্পর্ক। আমি যদি প্রথমে কে দিয়ে প্রশ্ন করি, প্রশ্ন হচ্ছে কে, কে খাওয়ালেন, উত্তর আসবে নামপদে, উত্তর আসবে বাবা। তাহলে এই যে কে খাওয়ালেন বাবা, এটা হচ্ছে কর্তৃ সম্পর্ক, তাহলে এইটা হচ্ছে কর্তৃকারক। বাবাটা কি কর্তৃকারক, কর্তৃ সম্পর্ক থেকে কর্তৃকারক। কি খাওয়ালেন আম, কি খাওয়ালেন, এই যে আম খাওয়ালেন, ঠিক আছে? কি খাওয়ালেন আম, তাহলে কি হচ্ছে প্রশ্নটা, সমাপিকা ক্রিয়া কি খাওয়ালেন, নামপদ আম, সম্পর্ক কি কর্ম সম্পর্ক, তা কি খাওয়ালেন আম, এটা হচ্ছে কর্মকারক। কিসের দ্বারা খাওয়ালেন, নিজের হাতে। কিসের দ্বারা খাওয়ালেন প্রশ্ন আসলে যখন আমরা কি উত্তর পাবো, নিজের হাতে, নিজের হাতে খাওয়ালেন। তাহলে এই যে নিজের হাতে খাওয়ালেন এটা হচ্ছে করণ সম্পর্ক। কি সম্পর্ক হলো, করণ সম্পর্ক, তাহলে এটা হচ্ছে করণ কারক। এরপরে দেখো 4 নাম্বার, কাকে খাওয়ালেন। কাকে খাওয়ালেন উত্তরে আমরা পাবো এই যে কাকে খাওয়ালেন হচ্ছে সমাপিকা ক্রিয়া, নামপদ হচ্ছে ছেলেদের, হ্যাঁ, সম্পর্ক কি নিমিত্ত সম্পর্ক। কাকে খাওয়ালেন, ছেলেদের। এই যে ছেলেদের খাওয়ালেন এটা হচ্ছে নিমিত্ত কারক, হলো। এবার কোথা থেকে বা কোথা হতে খাওয়ালেন, গাছ থেকে, অপাদান সম্পর্ক, গাছ থেকে। দেখো এই যে গাছ থেকে, বা কোথা হতে বা কোথা থেকে, গাছ থেকে, ঠিক আছে? এইটা হচ্ছে অপাদান সম্পর্ক, মানে অপাদান কারক। কোথায় খাওয়ালেন, বাগানে, ঠিক আছে? এই যে কোথায় খাওয়ালেন, বাগানে, এই যে নিজের বাবা, এই যে রামের বাবা বাগানে, মানে অধিকরণ সম্পর্কে, স্থান আর কি, বাগানে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে এবার বোঝো, রামের বাবা বাগানে নিজের হাতে গাছ থেকে ছেলেদের আম খাওয়ালেন। এই শব্দটা, এই সেন্টেন্সটা, মানে এই বাক্যটা পুরো মনে রাখতে হবে, তাহলে দেখো সব পেয়ে যাবে। রামের বাবা বাগানে নিজের হাতে গাছ থেকে ছেলেদের আম খাওয়ালেন। তাহলে এবার আমরা সংজ্ঞাটায় যাই। বাক্যের ভিতরে যে ক্রিয়াপদ থাকে, এই যে ক্রিয়াপদটা কি, খাওয়ানো, সেই ক্রিয়াপদের সঙ্গে অন্য নামপদ, এই বাকিগুলো নামপদ আমরা কি কি পেয়েছি, নামপদ বাবা, আম, নিজের হাতে, ছেলেদের, গাছ থেকে, বাগানে, এই 6টা নামপদ পেয়েছি, তাই তো? তাহলে কি বলছে, বাক্যের ভিতরে যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের সঙ্গে, ক্রিয়াপদ হচ্ছে খাওয়ালেন, এই যে মূল ক্রিয়াপদ আমি লিখে রেখেছি, মূল ক্রিয়াপদ খাওয়ালেন, অন্যান্য নামপদে, নামপদগুলো আবার বলছি, একটা হচ্ছে বাবা, আম, নিজের হাতে, হ্যাঁ, ছেলেদের, গাছ থেকে, বাগানে। দেখে যে 1 বাবা, 2 আম, 3 নিজের হাতে, 4 ছেলেদের, 5 গাছ থেকে, 6 বাগান, ঠিক আছে? দেখো আমি পয়েন্টও করে রেখেছি। তাহলে এইগুলো হচ্ছে নামপদ। তাহলে বাক্যের ভিতরে যে ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের অর্থাৎ বিশেষ্য সর্বনাম পদের যে অন্বয় বা সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কে বলা হয় কারক। এক্ষেত্রে প্রথমে কে খাওয়ালেন, বাবা, কর্তৃ সম্পর্ক তৈরি হচ্ছে। কি খাওয়ালেন, আম, কর্ম সম্পর্ক তৈরি হচ্ছে। কিসের দ্বারা খাওয়ালেন, নিজের হাতে, করণ সম্পর্ক তৈরি হচ্ছে। কাকে খাওয়ালেন, ছেলেদের, নিমিত্ত সম্পর্ক তৈরি হচ্ছে। কোথা হতে খাওয়ালেন বা কোথা থেকে খাওয়ালেন, গাছ থেকে, তাহলে অপাদান সম্পর্ক। কোথায় খাওয়ালেন, বাগানে, তাহলে অধিকরণ সম্পর্ক। আর এই প্রত্যেকটা সম্পর্ক থেকে হচ্ছে সেই সম্পর্ককে বলা হয় কারক। তাহলে কর্তৃ সম্পর্ক কর্তৃকারক, কর্ম সম্পর্ক কর্মকারক, করণ সম্পর্ক করণকারক, নিমিত্ত সম্পর্ক নিমিত্তকারক, অপাদান সম্পর্ক অপাদানকারক, অধিকরণ সম্পর্ক অধিকরণকারক। এটা লিখে নাও। তারপরে
স্টুডেন্টস দেখো, সম্পর্ক নামপদ কারক, কর্তৃ সম্পর্ক বাবা কর্তৃকারক, কর্ম সম্পর্ক আম কর্মকারক। উদাহরণটা আমার মনে আছে তো? কর্ম সম্পর্ক নিজের হাতে করণ কারক, নিমিত্ত সম্পর্ক ছেলেদের নিমিত্ত কারক, অপদান সম্পর্ক গাছ থেকে অপদান কারক, অধিকরণ সম্পর্ক বাগানে অধিকরণ কারক। এবার দেখো কারক কারক কয়টা হলো? 6টা প্রকার, কারক 6 প্রকার। এবার দেখো বিভক্তি, এই কারক ভালো করে বুঝতে গেলে বিভক্তিও জানতে হবে। কারককে বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে বিভক্তি। বিভক্তি হলো এক ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টি। এই বর্ণ বা বর্ণ সমষ্টি কখনো সার্থক আবার কখনো বা অর্থহীন। দেখো, যেসব অর্থহীন বর্ণগুচ্ছ বা সার্থক পদ দিয়ে ক্রিয়ার সঙ্গে বাক্যের ভিতরে অবস্থিত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের অথবা ওই জাতীয় শব্দগুলোর পরস্পরের ভিতরে সম্পর্ক নির্ধারিত হয়, ওই বর্ণগুচ্ছ বা পদকে আমরা বলি বিভক্তি। বিভক্তি 2 ধরনের, একটা হচ্ছে শব্দ বিভক্তি এবং 2 হচ্ছে ধাতু বিভক্তি। দেখো, বিভক্তি শব্দের পরে বসলে হয় শব্দ বিভক্তি এবং বিভক্তি ধাতুর পরে বসলে হয় ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। শব্দের পরে বসলে হয় শব্দ বিভক্তি, আর ধাতু বা ক্রিয়ার পরে বসলে হয় ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। যেমন উদাহরণ দিলে বুঝতে হবে, রামের রাজত্ব ছিল অযোধ্যায়। ঠিক আছে, রামের রাজত্ব ছিল অযোধ্যায়। এখানে রাম পদটির সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়েছে এবং এর হলো শব্দ বিভক্তি। দেখো, রামের, এইটা উচ্চারণ করো রামের। ঠিক আছে, রামের, নিচে একটু উচ্চারণ করে রাখো রামের। তাহলে কি আসছে? এর আসছে তো। এই রামের রাজত্ব ছিল অযোধ্যা, এখানে রাম পদটির সঙ্গে এর বিভক্তি যুক্ত, এখানে এর হলো শব্দ বিভক্তি। রাম তো একটা শব্দ, তাই তো? এবার দেখো, রাম বই পড়িতেছে, এখানে পর ধাতুর সঙ্গে ইতেছে বিভক্তি যোগ হয়েছে। ইতেছে হলো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। আচ্ছা, ইতেছে এটা কি জিনিস? পড়িতেছে, দেখো পড়িতেছে মানে ক্রিয়া, তাই তো, মানে ধাতু। ঠিক আছে, এখানে পর ধাতুর সঙ্গে ইতেছে বিভক্তি যোগ হয়েছে। ইতেছে হলো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। খেয়াল করতে হবে, ক্রিয়া, ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে ক্রিয়া বিভক্তি, আর শব্দের সঙ্গে যুক্ত হলে, নাম পদের সঙ্গে যুক্ত হলে সেটা হচ্ছে শব্দ বিভক্তি। শব্দের সঙ্গে যুক্ত হলে শব্দ বিভক্তি, ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে, ক্রিয়া বা ধাতুর সঙ্গে যুক্ত হলে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। আবার শোনো, বিভক্তি কারককে বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে বিভক্তি। বিভক্তি হলো এক ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টি। এই বর্ণ বা বর্ণ সমষ্টি কখনো সার্থক আবার কখনো অর্থহীন। যেসব অর্থহীন বর্ণগুচ্ছ বা সার্থক পদ দিয়ে ক্রিয়ার সঙ্গে বাক্যের ভিতরে অবস্থিত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের অথবা ওই জাতীয় পদগুলোর পরস্পরের ভিতরে সম্পর্ক নির্ধারিত হয়, ওই বর্ণগুচ্ছ বা পদকে আমরা বলি বিভক্তি। বিভক্তি 2 ধরনের, একটা হচ্ছে শব্দ বিভক্তি, 2 ধাতু বিভক্তি। যেমন রামের রাজত্ব ছিল অযোধ্যা, এখানে রাম পদটির সঙ্গে এর বিভক্তি যুক্ত হচ্ছে, এখানে এর হলো শব্দ বিভক্তি। আবার রাম বই পড়িতেছে, পড়িতেছে মানে কি? কাজ করছে। এখানে পর ধাতু, পরটা কি? ধাতু তো। পড়িতেছে এখানে কি? পর ধাতু। পর ধাতুর সঙ্গে ইতেছে বিভক্তি যোগ আছে। ইতেছে হলো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। এবার এখানে জেনে নাও, বাংলায় বিভিন্ন কারকে এই কটি শব্দ বিভক্তি লক্ষ্য করা যায়। আমাদের এই কটা জানলেই চলবে। ঠিক আছে, যেমন ধরো কর্তৃকারকে শূন্য বিভক্তি। কি কি কর্তৃকারকে কি বিভক্তি আমাদের হয়? কর্তৃকারকে হয় শূন্য বিভক্তি হয়, এ অন্ত্যস্থায়ীকার অন্ত্যস্থায়ী এ এইটা আসে, আবার তে আর এতে। কর্ম নিমিত্তার্থে আমাদের কি কি দরকার হয়? এ অন্ত্যস্থায়ীকার অন্ত্যস্থ, কে রে এরে, এটা কর্ম নিমিত্তার্থে দরকার হয়। আর অপাদান কারক করণ কারক আর অধিকরণ কারক আমাদের দরকার হয় এ অন্ত্যস্থায়ীকার অন্ত্যস্থ, তে এতে। খেয়াল করো, আবার কর্তৃকারকে কি কি বিভক্তি হয়? শূন্য বিভক্তি, এ অন্ত্যস্থায়ীকার অন্ত্যস্থ বা তে এতে। কর্ম কারকে নিমিত্তার্থে বা নিমিত্ত কারকে এ অন্ত্যস্থায়ীকার অন্ত্যস্থ বা কে রে এরে। অপাদান করণ অধিকরণে এ অন্ত্যস্থায়ীকার অন্ত্যস্থ বা এ আর কি, তে এতে। এই কয়টা বিভক্তি আমাদের শব্দ বিভক্তি জানলে আমাদের বাংলায় চলে যাবে। বাংলায় বিভিন্ন কারকে এই কয়টি শব্দ বিভক্তি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই কয়টা জানলে আমাদের চলে যাবে। ঠিক আছে, একটু লিখে নাও। ঈশ্বর, এবার দেখো অনুসর্গ। প্রথমে বলেছি যে আজকে কারক একদম পরিষ্কার করে বুঝবে। দেখো, অনুসর্গ না বুঝলেও কারকে তুমি করতে পারবে না। কারক বিভক্তি নির্ণয় করার সময় এগুলো দরকার হবে। দেখো, অনুসর্গ বলতে আমরা সেই অব্যয় শব্দগুলোকে বুঝি যারা হলো হইতে থেকে, কাছে, মধ্যে, ভিতরে, দিয়া, কর্তৃক, তরে, লাগিয়া, জন্য, মাঝে, অপেক্ষা, চাইতে, বিনা প্রভৃতি, এবং যারা বাক্যে বিশেষ্য বা সর্বনামের পরে আলাদাভাবে বসে বিভক্তির কাজ করে, আলাদাভাবে বসে বিভক্তির কাজ করে। যেমন চোর কারাগার হতে পালিয়ে গেল, তো শব্দের সঙ্গে মিশে নেই, কিন্তু কারাগার হতে আলাদাভাবে বসছে। তরোয়ালের থেকে কাটার গিয়ে কাঠ, কাটা সহজ। দেখো, থেকে তরলের সঙ্গে মিশে কিন্তু থেকে আলাদা বসছে, কাটারের দিয়ে আলাদা বসছে। এবার দেখো কারকে অনুসর্গের ব্যবহার। করণ কারকে কি কি ব্যবহার হয়? করণে
দিয়া, দিয়ে, দে, দ্বারা, হ্যাঁ সেই দ্বারা দিয়া করছি করণে, দিয়া, দিয়ে, দে, দ্বারা করছি, হ্যাঁ এই যে দ্বারা দিয়া করছি, করিয়া করে, এটা করণে ব্যবহার হয়, করণ কারকে। নিমিত্তার্থে দেখো তরে, অন্তরে বা আন্তরে, জন্য, জন্যে, লাগিয়া থেকে লেগে, কারণ বা কারণে, হেতু বা হেতুতে। অপাদানে দেখো হইতে বা হতে, থাকিয়া থেকে, কাছ থেকে বা নিকট হইতে, এটা অপাদানে ব্যবহার হয়। অধিকরণে কাছে, নিকটে, মধ্যে, এইগুলো তোমাদের অনুসারীগুলো এইসব কারকে ব্যবহার হয়। এবার দেখো বিভক্তির সঙ্গে অনুসারের একটা পার্থক্য আছে। কি পার্থক্য? বিভক্তিগুলি সবসময় শব্দের সঙ্গে মিশে যায়, জমাট বাঁধে, কিন্তু অনুসর্গ কখনো কোনো শব্দের সঙ্গে মিশে যায় না। এই যে অনুসর্গ দেখো আলাদা বসে শব্দের সঙ্গে মিশেনি কিন্তু, ঠিক আছে। অনুসর্গ আলাদা আলাদা ভাবে থাকে, যেমন আমাতে তোমার ভয় নেই এবং আমা হতে তোমার অনিষ্ট হবে না, এটা খেয়াল করো। আমাতে তোমার ভয় নেই এবং আমা হতে তোমার অনিষ্ট হবে না, এই দুটি বাক্যে তে দেখো প্রথমে আমাতে, তেটা কি বিভক্তি, তে বিভক্তি আমার সঙ্গে মিশে গেছে, আমাতে তেটা কি আমার সঙ্গে মিশে আছে না, হ্যাঁ আমাতে খেয়াল করো তেটা মিশে আছে। কিন্তু আমা হতে, এই হতেটা কি আলাদা বসে, আমার পরে দেখো হতে, ওইখানে দেখো হতেটা আলাদা বসে, আমা হতে অনুসর্গটি আমার সঙ্গে মিশে যায়নি। তাহলে কি বলো, বিভক্তি অনুসর্গের মূল পার্থক্য কি? বিভক্তিগুলি সবসময় শব্দের সঙ্গে মিশে যায়, জমাট বাঁধে, কিন্তু অনুসর্গ কখনো কোনো শব্দের সঙ্গে মিশে যায় না। অনুসর্গ আলাদা আলাদা ভাবে থাকে, যেমন আমাতে তোমার ভয় নেই, আমা হতে তোমার অনিষ্ট হবে না, এই দুটি বাক্যের তে বিভক্তি আমার সঙ্গে মিশে গেছে, কিন্তু হতে অনুসর্গটি আমার সঙ্গে মিশে যায়নি। আবার শোনো, অনুসর্গ বলতে আমরা সেই অব্যয় বা শব্দগুলোকে বুঝি যারা হলো হইতে, থেকে, কাছে, মধ্যে, ভিতরে, দিয়া, কর্তৃক, তরে, লাগিয়া, জন্য, মাঝে, অপেক্ষা, চাইতে, বিনা, প্রভৃতি, এরকম আরো আছে, এবং যারা বাক্যের বিশেষ্য বা সর্বনামের পর আলাদাভাবে বসে বিভক্তির কাজ করে, যেমন চোর কারাগার হতে পালিয়ে গেল, হতে, তরলের থেকে কাটারে দিয়ে, কাটকাটা সব থেকে দিয়ে, আমি আজকে যেগুলো লিখেছি এইগুলো তোমাদের মূলত দরকার হয়। দেখো কারক অনুসর্গের ব্যবহার কিভাবে করণে, দিয়া, দিয়ে, দে, দ্বারা, কর্তৃক, করিয়া, করে। নিমিত্তার্থে তরে, অন্তরে, আন্তরে, জন্য, জন্যে, লাগিয়া, লেগে, করণ, কারণ বা কারণে, হেতু, হেতুতে। অপাদানে হইতে, হতে, থাকিয়া, থেকে, কাছ থেকে, নিকট হইতে, অধিকরণে কাছে, নিকটে, মধ্যে, ঠিক আছে। এরপরে আমরা আস্তে আস্তে এগুলো বিভিন্ন কারকে কিভাবে ব্যবহার করা হয় সেগুলো দেখাবো। দেখো এটা লিখে নাও। দেখো মৌলিক বিভক্তি চিহ্নগুলো বিচ্ছিন্নভাবে, যেমন এ, তে, কে, রে, অন্ত্যেষ্টা, এগুলো সব মৌলিক বিভক্তি তো, ইত্যাদির কোনো অর্থ নেই, তাই না? বিচ্ছিন্নভাবে যদি এদের বসাও, আলাদাভাবে যদি এদের বসাও, তাহলে এদের কোনো অর্থ নেই। কিন্তু অনুসর্গগুলো শব্দ থেকে বিচ্ছিন্ন থাকলেও স্বয়ং অর্থবহ। অনুসর্গগুলো কিন্তু নিজে অর্থ একটা প্রকাশ করবে আলাদা থাকলেও, হ্যাঁ শব্দ থেকে প্রতিটি অনুসর্গের পৃথক পৃথক অর্থ পাওয়া যায়। যেমন হতে, থেকে, দ্বারা বিচ্ছিন্ন হলে এদের অর্থ আছে। অনুসর্গ অনেক সময় নিজেই বিভক্তিযুক্ত হয়ে বিশেষ্য ও সর্বনাম পদের পরে বসে। বিভক্তি কিন্তু এইভাবে ব্যবহৃত হতে পারে না, ঠিক আছে। এরপরে দেখো এত কিছু করলাম, আবার শোনো, মৌলিক বিভক্তি চিহ্নগুলো বিচ্ছিন্নভাবে এ, তে, কে, রে, অন্ত্যেষ্টা, এইগুলো সব মৌলিক বিভক্তি, ইত্যাদির কোনো অর্থ নেই। কিন্তু অনুসর্গগুলো শব্দ থেকে বিচ্ছিন্ন থাকলেও স্বয়ং অর্থবহ। প্রতিটি অনুসর্গের পৃথক পৃথক অর্থ পাওয়া যায়, যেমন হতে, থেকে, দ্বারা বিচ্ছিন্ন হলে এদের অর্থ আছে। অনুসর্গ অনেক সময় নিজেই বিভক্তিযুক্ত হয়ে বিশেষ সর্বনাম পদের পরে বসে। বিভক্তি কিন্তু এভাবে ব্যবহৃত হতে পারে না। এবার দেখো যে আমরা কারক করছিলাম, সে কারক দেখো, সব প্রকার কারক করছি। কারক, সুমন বই পড়ে, কে কাজটা সম্পন্ন করছে? ক্রিয়া সম্পন্ন করছে সুমন। সে ভাত খায়, ক্রিয়া সম্পন্ন করছে সে। বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্তা। তাহলে কর্তাটাকে সুমন আর সে, যারা যে বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্তা। বিশেষ্য ও সর্বনাম বাচক এই কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বলা হয় কর্তৃ সম্পর্ক, এবং এই কর্তাই কর্তৃকার। আবার শোনো, বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্তা। বিশেষ্য ও সর্বনাম বাচক এই কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বলা হয় কর্তৃ সম্পর্ক, এবং এই কর্তাই কর্তৃকার। সুমনটা কি বিশেষ্য, সেটা কি সর্বনাম, ঠিক আছে। তাই বলছে যে বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্তা। বিশেষ্য ও সর্বনাম বাচক এই কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বলা হয় কর্তৃ সম্পর্ক, এবং কর্তাই কর্তৃকারক। এবার দেখো কর্তৃকারকে বিভিন্ন বিভক্তি প্রয়োগ। শূন্য বিভক্তি প্রয়োগ, রতন ভালো সাঁতার জানে। রতন কোন বিভক্তি আছে? রতনের সঙ্গে নয়, শূন্য বিভক্তি। কি কারক? কর্তৃকারক, কারণ কর্তাকে রতন, কাজটা করছে কি রতন, ঠিক আছে। এ অন্ত্যেষ্ঠ বিভক্তি প্রয়োগ দেখো, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। পাগলে, এ আছে না বিভক্তি, এ পাগলে, পাগলে, খেয়াল করো, পাগলে এ আসে।
কিনা বলে ছাগলে, এ আসে না, এ কিনা খায়, তাহলে এ বিভক্তি প্রয়োগ হচ্ছে। এবং এইখানে এই দুটো কি পাগলে, এই যে পাগলে এবং ছাগলে এরা সব কর্তৃকারক, কর্তৃ সম্পর্ক যেহেতু। এবং তে, এতে বিভক্তি প্রয়োগ দেখো, বুলবুলি তে ধান খেয়েছে, বুলবুলি তে, তে যোগ হয়েছে না, বুলবুলি তে, তে ধান খেয়েছে, তাহলে তে বিভক্তি প্রয়োগ এবং এটা কর্তৃকারক, কে ধান খেয়েছে, বুলবুলিতে, তাহলে কর্তৃ প্রয়োগ। র, এর বিভক্তি প্রয়োগ র, সোমার দিল্লি যাওয়া হলো না, সোমার দেখো র আসছে না, সোমার দিল্লি যাওয়া হলো না, তাহলে কার দিল্লি যাওয়া হলো না, সোমার দিল্লি যাওয়া হলো না, তাহলে এটা কি কর্তৃকারক, ক্রিয়া সম্পন্ন করছে কে, সোমা, সোমা কাজটা করছে তো, তাহলে ক্রিয়া করছে সোমার দিল্লি যাওয়া হলো না, তাহলে সোমার দিল্লি যাওয়া হলো না, এই র বিভক্তি হলো এবং এটা কর্তৃকারক। ঠিক আছে, এটা লিখে নাও। দেখো কর্মকারক, চাষিরা মাঠে ধান কাটছে, দেখো ধানের নিচে দাগ দিয়ে আছে, আন্ডারলাইন করা আছে, ধান। কি কাটছেন, যদি প্রশ্ন করা হয় কি কাটছেন, উত্তর আসবে ধান। কর্তা যা করে তাকেই বলে কর্ম, এই জন্যই বলে কর্তার ইচ্ছায় কর্ম। ক্রিয়াপদকে ধরে কি বা কাকে প্রশ্ন করলে তার উত্তরে কর্ম পাওয়া যায়। দেখো বাক্যের মধ্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্ম, এবং কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলা হয় কর্ম সম্পর্ক, এই কর্মেরই হয় কর্ম। আবার শুনুন, বাক্যের মধ্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে, এই যে চাষিরা মাঠে ধান করছে, কর্তা কে কাজটা করছে, চাষিরা কি কাজ করছে, ধান কাটছে, তাহলে বাক্যের মধ্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে, চাষিরাই তো অবলম্বন, সেই তো কাজটা করছে, তাকে বলা হয় কর্ম। আর কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলা হয় কর্ম সম্পর্ক, এই কর্মেরই হয় কর্মকারক, কর্তাই কর্মটা করে। কর্মকারকে দেখো বিভক্তি প্রয়োগ, শূন্য বিভক্তি, চাষি চাষ করে, চাষ, দেখো চাষ উচ্চারণ করে নিজেরাই চাষ, কোনো বিভক্তি নেই, তাহলে এটা শূন্য বিভক্তি। কে বিভক্তি তো, রবি ঠাকুরকে কে না চেনে, সবাই চেনে রবি ঠাকুরকে, তাহলে এই রবি ঠাকুরকে দেখো কে বিভক্তি যোগ হয়েছে, রে বা এ রে, দেখো দাদারে ডাকো, কাকে ডাকবে, দাদারে, রে বিভক্তি যোগ হয়েছে, এ বা উদ্দেশ্য দেখো, ধৃতরাষ্ট্রে ভয় নাহি করে কেহ আর, এগুলো কবিতা ব্যবস্থা, ধৃতরাষ্ট্রে ভয় নাহি করে কেহ আর, ধৃতরাষ্ট্রে দেখো, ধৃতরাষ্ট্রে, হ্যাঁ একজনের নাম ধৃতরাষ্ট্রে, সে আমাদের ধৃতরাষ্ট্র ছিল না, ধৃতরাষ্ট্রে ভয় নাহি করে কেহ আর, ধৃতরাষ্ট্রে, তাহলে এ বিভক্তি। এবার দেখো করণ কারক, ব্যায়ামে শরীর সুস্থ হয়, ক্রিয়াপদকে ধরে কার দ্বারা, কিসে বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হয় করণ কারক। কর্তা ক্রিয়া সম্পন্ন করে যে উপায় বা যার সাহায্যে তাকে বলা হয় করণ কারক, কেননা তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তা করণ সম্পর্ক। করণ কারককে বিভক্তি প্রয়োগ দেখো শূন্য বিভক্তি, বাবা ছেলেকে বেত মারলেন, বেত, বেতটা উচ্চারণ করো, বেত, কোনো বিভক্তি নেই, তাহলে এটা শূন্য বিভক্তি, কোনো বিভক্তি নেই মানে শূন্য বিভক্তি। এবার তো এ বা উদ্দেশ্য বিভক্তি, নিজের হাতে এই কাজ করেছি, হাতে, হাতে উচ্চারণ করো, হাতে, এ আসছে না, তাহলে হাতে, নিজের হাতে, দেখো তে, এতে বিভক্তি প্রয়োগ, গরমেতে খুব কষ্ট হচ্ছে, গরমেতে, খেয়াল করো, গরমেতে, গরমেতে, গরমেতে খুব কষ্ট হচ্ছে, এতে বিভক্তি আছে, তাহলে করণকারকে এইগুলো বিভক্তি হয়। করণকারকে মূলত অনুসর্গের ব্যবহারটা বেশি হয়, দেখো করণকারকে অনুসর্গ প্রয়োগ, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, দ্বারা অনুসর্গ, আমরা একটু আগে অনুসর্গ পড়ালাম। দশরথ কর্তৃক সিন্ধুমণি নিহত হয়েছিলেন, কর্তৃক অনুসর্গ। গ্লাসে করে জল এনে দাও, করণ কারকে এই দশে করে করে অনুসর্গ। দেখো করণ কারকে প্রধানত দ্বারা বা দিয়ে বা দিয়া, দ্বারা দিয়া কর্তৃক, মূলত এটা মনে রাখবে, দ্বারা দিয়া কর্তৃক বা দিয়ে করিয়া করে হইতে হতে অনুসর্গগুলি ব্যবহৃত হয়। আবার শোনো, করণ কারকে অনুসর্গ, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, এই দ্বারা। দশরথ কর্তৃক সিন্ধুমণি নিহত হয়েছিলেন, কর্তৃক। গ্লাসে করে জল এনে দাও, করে। করণ কারকে প্রধানত দ্বারা দিয়া কর্তৃক বা দিয়ে কর্তৃক বা করিয়া করে হইতে হতে অনুসর্গগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা লিখে নাও। দেখো অপাদান করো, মৌমাছিরা ফুলে মধু সংগ্রহ করে, কোথা থেকে মধু সংগ্রহ করে, উত্তর আসে ফুলে, অর্থাৎ ফুল থেকে। প্রধান ক্রিয়াপদকে ধরে কোথা থেকে, কি থেকে, কিসের থেকে প্রশ্ন করলে যে পদ পাওয়া যায় তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক অপাদান সম্পর্ক, অর্থাৎ অপাদান কারক। সংজ্ঞা করা যায়, যার থেকে কোনো ব্যক্তি বা বস্তুর বিচ্যুতি, উৎপন্ন হওয়া, স্খলন, নির্গমন, পতন, নিঃসরণ, গ্রহণ, অপসারণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অপাদান পদ বা অপাদান কারক। এটা মনে রাখতে হবে, যার থেকে কোনো ব্যক্তি বা বস্তুর বিচ্যুতি, উৎপন্ন হওয়া, স্খলন, নির্গমন, পতন, নিঃসরণ, গ্রহণ, অপসারণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অপাদান পদ বা অপাদান কারক। এবার দেখো অপাদান কারকে বিভক্তি করে, এ বিভক্তি, দুধে দই হয়, দুধে, এ আছে না, তে বেতে, খনিতে কয়লা কম উঠছে, খনিতে, এ, হ্যাঁ,
শূন্য বিভক্তি। গত মাসে আমরা অযোধ্যা ঘুরে এলাম, একটা জায়গায় ঘুরে এলাম, অযোধ্যা। হ্যাঁ, এখানে দেখো অযোধ্যা, অযোধ্যা কোনো বিভক্তি আছে? নেই, শূন্য বিভক্তি। রয় দেখো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। দেখো বাঘের, র বিভক্তি বা এর, হ্যাঁ বাঘের। এবার দেখো অপাদান কারকে অনুসর্গ প্রয়োগ, ওকে ছাদ থেকে নামতে দেখেছি, তাহলে কিসের থেকে? ছাদ থেকে, তাহলে থেকে, থেকেটা হচ্ছে অনুসর্গ। গা দিয়ে ঘাম ঝরছে, দিয়ে অনুসর্গ। অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক, অন্তর হতে, হতে হতে অনুসর্গ। ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, তার কবিতার প্রয়োগ এগুলো, হ্যাঁ চেয়ে, ঠিক আছে, চেয়ে অনুসর্গ। এবার দেখো অধিকরণ কারক, সে রোজ সন্ধ্যাবেলা পড়তে চায়। কখন পড়তে চায়? সন্ধ্যাবেলা। বর্ষাকালে বৃষ্টি হয়, কোন সময় বৃষ্টি আসে? উত্তর আসে বর্ষাকালে। টাকাটা রাস্তায় পড়ে থাকতে দেখেছি, টাকা কোথায় পড়ে আছে? উত্তর আসে রাস্তায়। রাজীব অঙ্কে ভালো, কোন বিষয়ে ভালো? উত্তর আসে অঙ্ক। এইসব বিভিন্ন বাক্যে যেসব আধারে ক্রিয়াটি ঘটেছে তা হলো যথাক্রমে সন্ধ্যাবেলা, বর্ষাকালে, রাস্তায়, অঙ্কে, এবং বোঝা যাচ্ছে কোনোটা কালগত, কোনোটা বিষয়গত, কোনোটা স্থানগত। ক্রিয়ার আধার বলতে মূলত দেশ, কাল, পাত্র বা বিষয়কে বোঝায়। আবার শোনো, যে সে রোজ সন্ধ্যাবেলা পড়তে যায়, কখন পড়তে যায়? সন্ধ্যাবেলা। বর্ষাকালে বৃষ্টি হয়, কোন সময় বৃষ্টি আসে? উত্তর আসে বর্ষাকালে। টাকাটা রাস্তায় পড়ে থাকে দেখছি, টাকাটা কোথায় পড়ে আছে? রাস্তায়। রাজীব অঙ্কে ভালো, কোন বিষয়ে ভালো? অঙ্কে, উত্তর আসে অঙ্ক। এইসব বিভিন্ন বাক্যে যেসব আধারে ক্রিয়াটি ঘটেছে, আধার, তা হলো যথাক্রমে সন্ধ্যাবেলা। কখন? সন্ধ্যাবেলায়। বর্ষাকালে। রাস্তায়, কোথায়? রাস্তায়। কি বিষয়ে? অঙ্কে। বোঝাচ্ছে কোনোটা কালগত, কোনোটা বিষয়গত, কোনোটা স্থানগত। তাহলে কোনোটা হলো কালগত, সন্ধ্যাবেলা, সেটা সময় বোঝাচ্ছে, কাল বোঝাচ্ছে, ঠিক আছে। কোনটা বিষয়গত, কিসের বিষয়? হ্যাঁ অঙ্ক। আবার কোনটা স্থানগত, রাস্তায়, রাস্তা একটা স্থান। তাহলে ক্রিয়ার আধার বলতে মূলত দেশ, কাল, পাত্র, বিষয়কে বোঝায়। একটু লিখে নাও স্টুডেন্ট। দেখো, যে আধারে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় অধিকরণ পদ, আর সেই অধিকরণ পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বলা হয় অধিকরণ সম্পর্ক, এবং এই অধিকরণ পদেরই হয় অধিকরণ কারক। দেখো অধিকরণ কারকে বিভক্তি প্রয়োগ, শূন্য বিভক্তি। ট্রেন হাওড়া ছাড়লো, হাওড়া, দেখো কোনো বিভক্তি নেই, হাওড়া কোনো বিভক্তি নেই, শূন্য বিভক্তি। এ বা উদ্দেশ্য বিভক্তি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। দেখো বনে আসে না, আর মাতৃ করে এ আসে, তো তাহলে এটা এ বিভক্তি। তে বা এতে, দেখো তে বিভক্তি। নদীতে স্নান করা যাক, নদীতে আসছে না, তে কে বিভক্তি। দেখো কালকে আসিও ঘরে দেব কিছু প্রাণ ভরে, এটা কবিতার লাইন। কালকে আসিও ঘরে দেব কিছু প্রাণ ভরে, তখন কালকে কে আসছে, তো তাহলে এগুলো সব অধিকরণকার বিভক্তি। এবার দেখো অধিকরণকারকে অনুসর্গ প্রয়োগ। ঘরের ভিতরে অনেক লোক বসে আছে, ভিতরে, দেখো অনুসর্গ কি? ভিতরে। মাথার উপরে মধ্যাহ্নের তপ্ত সূর্য, উপরে, অনুসর্গ। ভিড়ের মাঝে তাকে একবার দেখেছিলাম, মাঝে, কোথায় দেখেছিলাম? ভিড়ের মাঝে, অনুসর্গ প্রয়োগ, ঠিক আছে। এরপর দেখো নিমিত্ত কারক। স্নানের নিমিত্ত কর্তামশাই গঙ্গায় যাত্রা করেছেন। ক্রিয়া সম্পন্ন হচ্ছে বিশেষ একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা পূরণের জন্য, একটা ইচ্ছা নিয়ে তো যাচ্ছে, গঙ্গায় স্নান করছে স্নানের জন্য, এবং এই আকাঙ্ক্ষা হয়তো কোনো বস্তু বা ব্যক্তির জন্য। দেখো বাক্যের মধ্যে যার জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ পায় তাকে বলে নিমিত্ত পদ। কি বলে? বাক্যের মধ্যে যার জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ পায় তাকে বলে নিমিত্ত পদ। এই নিমিত্ত পদেরই হয় নিমিত্ত কারক। নিমিত্ত কারকে বিভক্তি প্রয়োগ, দেখো ঠিক করেছি আগামীকাল তীর্থে যাত্রা করব। তীর্থে মানে একটা ইচ্ছা, তো মনের ইচ্ছা যে তীর্থ পূরণ করবো, ইচ্ছা প্রকাশ করছি, তো তীর্থে যাত্রা করব, তাহলে এইটা হচ্ছে বিভক্তি। দেখো তীর্থে, ঠিক আছে, এই বিভক্তি হচ্ছে না, তীর্থে, ঠিক আছে, একটু লিখে নাও স্টুডেন্টস। দেখো নিমিত্ত কারকে অনুসর্গের প্রয়োগ, নিমিত্ত কারকে বিভক্তির চেয়ে অনুসর্গের ব্যবহার বেশি। নিমিত্ত কারকে প্রধানত জন্য, তরে, লাগিয়া বা লাগি, নিমিত্ত, উদ্দেশ্যে, কারণে, হেতু প্রভৃতি অনুসর্গের প্রয়োগ হয়। সাধারণত সম্বন্ধপদ যুক্ত পূর্বপদের সঙ্গে অনুসর্গগুলি ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেখলে বোঝে, মেয়েদের জন্য এখানে ভালো স্কুল নেই, দেখো জন্য। কিসের লাগি? দীর্ঘশ্বাস, লাগি। চিকিৎসার উদ্দেশ্যে রোগীকে কলকাতায় আনা হয়েছে, এই যে উদ্দেশ্যে, এগুলো সব নিমিত্ত কারক। আদর্শ রক্ষার হেতু অনেক ত্যাগ স্বীকার করতে হয়, এই যে হেতু। পাশের নিমিত্ত কঠিন পড়া পড়ছে, এই যে নিমিত্ত। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, দেখো তরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। স্টুডেন্ট আজকে এই পর্যন্তই, তোমরা এটা ভালো করে দেখবে আর অবশ্যই লাইক করবে, ঠিক আছে। আর
পারলে সাবস্ক্রাইবও করে দিও, কারণ কি দেখছো শুনছে তো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমার জন্য তোমরা করো, তোমার জন্য আমরা খাটছি, তোমাদের জন্য আমি খাটছি, ঠিক আছে? অতএব এটা এই পর্যন্তই। এর থেকে আমি অন্যান্য ভিডিওগুলো আমাদের দেখতে থাকবে, ঠিক আছে? একটু বড় হয়ে গেলো, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।